আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো এখানে এই সমস্যাটা একটু জটিল, তাই আমরা মনোযোগ দিয়ে দেখব। প্রথমে আমাদের কোশ্চেনের প্রথম পার্টে বলা আছে যে 2.5 গ্রাম ভরের লোহার আকরিকের সমস্ত ফেরিক অক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে বিজারকের সাহায্যে ফেরাস আয়নে পরিণত করা হলো। অর্থাৎ প্রথম ধাপে লোহার আকরিক নেওয়া হয়েছে। লোহার আকরিকের মধ্যে কিছু উপাদান হচ্ছে ফেরিক অক্সাইড, সম্পূর্ণটুকুই কিন্তু ফেরিক অক্সাইড না। তার মানে 2.5 গ্রামের মধ্যে কিছু অংশ হচ্ছে ফেরিক অক্সাইড। তো এই ফেরিক অক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে বিজারকের সাহায্যে বিজারিত করে ফেরাসে রূপান্তর করা হলো। তো সম্পূর্ণই কিন্তু বিজারিত হয়েছে, অর্থাৎ যতটুকু ফেরিক আয়ন ছিল সম্পূর্ণ ফেরিক আয়নটুকুই ফেরাস আয়নে রূপান্তরিত হলো। তো এখন এই যে ফেরাস আয়ন আমরা পেলাম, এই ফেরাস আয়নের দ্রবণকে টাইট্রেট করতে 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের 30 মিলিলিটার প্রয়োজন হয়। তো ওই আকরিকে ফেরিক অক্সাইডের শতকরা পরিমাণ কত হবে ওইটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই যে ফেরাস আয়নের যে দ্রবণটা সেটাকে টাইট্রেট করতে তো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ব্যবহার করলাম। তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটের এই আয়তনের দ্রবণ দিয়ে কতটুকু পরিমাণ ফেরাস আয়ন তৈরি হয় বা ফেরাস আয়নের সাথে বিক্রিয়া করে সেই পরিমাণটা আমরা আগে বের করব। তো ফেরাস আয়নের পরিমাণ যদি আমরা পেয়ে যাই সেটাই হবে কিন্তু ফেরিক অক্সাইডের মধ্যে ফেরিক আয়নের পরিমাণ, কারণ যতটুকু ফেরিক ছিল ততটুকু ফেরিকই বিজারিত হয়ে ফেরাসে রূপান্তরিত হলো। এই কারণে ফেরাসের পরিমাণ আর ফেরিকের পরিমাণ সেম হবে। এরপরে ওই ফেরিকের পরিমাণ পেলে অতটুকু ফেরিক অক্সাইড ফেরিক আয়ন কত মোল ফেরিক অক্সাইডের মধ্যে উপস্থিত থাকে সেটা আগে বের করব। তারপরে ফেরিক অক্সাইড যৌগের যে আণবিক ভর, সেই আণবিক ভর ব্যবহার করে আমরা ওই মোল পরিমাণ ফেরিক অক্সাইডে কতটুকু বা কত গ্রাম ফেরিক অক্সাইড উপস্থিত ছিল সেটা আগে বের করব। তারপর সেটাকে শতকরা পরিমাণে কনভার্ট করব। তার মানে কয়েকটা ধাপে এই অঙ্কটা সলভ করতে হবে। প্রথম ধাপে আমরা তাহলে বিক্রিয়া লিখব এবং বিক্রিয়ার সাহায্যে ফেরাস আয়নের পরিমাণটা নির্ণয় করব। তো যেহেতু এখানে ফেরাস আয়নের দ্রবণকে টাইট্রেট করা হচ্ছে এবং ফেরাস আয়নের দ্রবণে সালফিউরিক অ্যাসিড উপস্থিত ছিল, তো এখানে আমরা ফেরাস সালফেট লবণ পাবো, এর সাথে বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট। তো এদের বিক্রিয়ায় ফেরাস সালফেট এটা আবার জারিত হয়ে রূপান্তরিত হবে ফেরিক সালফেটে, প্লাস পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে যে পটাশিয়াম এবং ক্রোমিয়াম ধাতব আয়ন আছে এগুলো সালফেটের সাথে মিলে তৈরি করবে পটাশিয়াম সালফেট এবং ক্রোমিয়াম সালফেট। সাথে সালফিউরিক অ্যাসিডের প্রোটনগুলো ডাইক্রোমেটের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে রূপান্তরিত হবে পানিতে। তো আমরা বিক্রিয়াটা সম্পন্ন করলাম। এখন এই বিক্রিয়াটিকে আমাদের সঠিকভাবে সমতা করতে হবে, কারণ সমতা যদি সঠিক না হয় তাহলে কিন্তু অঙ্কটা সব ঠিক হবে না। এখন এই সমতা করার জন্য আমরা অর্ধ বিক্রিয়ার সাহায্যে জারণ বিজারণ বিক্রিয়া করে সমতা করে থাকি। তো ওভাবে সমতা করে সলভ করাটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। এই কারণে আমরা সরাসরি সমতার যে সংখ্যাগুলো সেগুলো মুখস্থ একপাশে বসিয়ে দিব। তো যদি মনে না থাকে সংখ্যাগুলো, সেই ক্ষেত্রে আমাদের রাফ করে আগে বিক্রিয়াটা মিলিয়ে নিয়ে তারপরে বাকিটুকু সলভ করতে হবে। তো এই বিক্রিয়াতে মূলত 6 মোল ফেরাস সালফেট, 7 মোল সালফিউরিক অ্যাসিড এবং 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া অংশগ্রহণ করে। তার এক পাশের সংখ্যা আমরা মুখস্থ করলে এই সংখ্যাগুলো ব্যবহার করে অপর পাশের সংখ্যাগুলো মিলাতে পারি। যেমন এখানে যেহেতু 6টি আয়রন আছে 6 মোল ফেরাস সালফেটে, তো এই সংখ্যাটা মিলানোর জন্য আমরা এখানে 3 দিয়ে গুণ করলাম। 3 দুগুণে 6টি আয়রন কিন্তু ফেরিক সালফেটে আমরা পেয়ে গেলাম। এরপরে 7 মোল সালফিউরিক অ্যাসিডে প্রোটন আছে 7 দুগুণে 14টি। এই সংখ্যা আমরা মিলানোর জন্য পানিকে 7 দিয়ে গুণ করলাম, তাই 7 দুগুণে 14টি প্রোটন মিলে গেল। এরপরে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে পটাশিয়াম আছে 2টি, এখানেও 2টি পটাশিয়াম, এবং ক্রোমিয়াম আছে 2টি, এখানেও ক্রোমিয়াম সালফেটে 2টি ক্রোমিয়াম। তাহলে ধাতুগুলো কিন্তু মিলে গেল। তো এখন আমরা খেয়াল করে দেখব যে আমাদের সালফেটের সংখ্যা মিলেছে কিনা এবং অক্সিজেনের সংখ্যা মিলেছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 মোল ফেরাস সালফেটে 6টি সালফেট এবং 7 মোল সালফিউরিক অ্যাসিডে 7টি, টোটাল 13টি সালফেট বিক্রিয়কে উপস্থিত। আর উৎপাদে 3 মোল ফেরিক সালফেটে 3 তিরিকা 9টি, 1 মোল পটাশিয়াম সালফেটে 1টি 10টি এবং ক্রোমিয়াম সালফেটে 3টি, টোটাল 13টি কিন্তু সালফেট উপস্থিত। তাহলে সালফেট সংখ্যা মিলে গেল। বাকি থাকে অক্সিজেন।
তো 7 মোল পানিতে 7টি অক্সিজেন থাকে, এই 7টি অক্সিজেন এসেছে এই পটাশিয়াম ডাইক্রোমেট অণুর ডাইক্রোমেটের যে অক্সিজেন আছে সেখান থেকে। এখানেও 7টি অক্সিজেন, এখানেও 7টি অক্সিজেন। তাহলে আমাদের সবগুলো পরমাণু এবং আয়ন সংখ্যা কিন্তু সমতা ঠিক হয়েছে। তো এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে 6 মোল ফেরাস আয়নের সাথে। এখানে ফেরাস সালফেটের যে ফেরাস আয়নটা সেটাই মূলত বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে প্রতি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ সম্পন্ন হয় 6 মোল ফেরাস আয়নের। এবং এখানে যে দ্রবণ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের 30 মিলিলিটার আয়তনের 0.05 মোলার ঘনমাত্রার দ্রবণ। তো এখানে আমরা যদি আদর্শ সমীকরণে ঘনমাত্রা এবং আয়তন যোগ করি তাহলে এটা হবে একটা 1 লিটার আয়তনের দ্রবণ এবং 1 মোলার ঘনমাত্রা। যেহেতু প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত করলে সেটা ঘনমাত্রা হয় 1 মোলার। তো এটার বদলে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুয়াল টু 6 মোল আয়রন। তো প্রতি 1 মোলের ভর হচ্ছে 55.85, তাহলে 6 মোলের ভর 6 × 55.85 গ্রাম। আর আমাদের যে পরিমাণ দেওয়া আছে 30 মিলিলিটার 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল টু, তাহলে আমরা আয়রনের পরিমাণ পেলাম 0.50265 গ্রাম। তাহলে আমরা প্রথম ধাপ সম্পন্ন করলাম, যেখানে আমরা ফেরাস আয়রনের পরিমাণ কত গ্রাম সেটা হিসাব করলাম। তা আমরা প্রথমেই বলেছিলাম যে এই ফেরাস আয়নটা আসে ফেরিক থেকে, ফেরিক আয়নটা বিজারিত হয়ে ফেরাসে রূপান্তরিত হয়। ঠিক যত পরিমাণ ফেরিক আয়ন ছিল ততটুকু ফেরাস আয়নই তৈরি হয়েছে। তাই এখানে ফেরাস আয়নের পরিমাণ এবং ফেরিক আয়নের পরিমাণ সমান হবে। অতএব ফেরিক অক্সাইড যৌগে ফেরিক আয়নের পরিমাণ 0.50265 গ্রাম। এখন এই পরিমাণ ফেরিক আয়ন কত মোল ফেরিক অক্সাইডে উপস্থিত থাকে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে ঠিক কত মোল ফেরিক অক্সাইড এই লোহার আকরিকে উপস্থিত ছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তার যেহেতু আমরা এখানে মোল সংখ্যাটা জানি না এবং মোল সংখ্যা না জানলে আমরা সম্পূর্ণ ফেরিক অক্সাইডের আণবিক ভর দিয়ে গুণ করে এক্সাক্ট পরিমাণটা বের করতে পারছি না। তাই প্রথমে আমাদের এই পরিমাণ ব্যবহার করে মোল সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে। তারপর সেই মোল সংখ্যা ব্যবহার করে আমরা কতটুকু ফেরিক অক্সাইড লোহার আকরিকে উপস্থিত ছিল সেটা আগে বের করতে পারবো। তো ফেরিক অক্সাইডে 1 মোলে থাকে 2টি ফেরিক আয়ন এবং 2টি ফেরিক আয়নের ভর হচ্ছে 55.85 × 2 অর্থাৎ 111.7 গ্রাম। 111.7 গ্রাম আয়ন থাকে 1 মোল এ। অতএব 0.50265 গ্রাম ফেরিক আয়ন থাকে 0.0045 মোলে। অর্থাৎ ওই 2.5 গ্রাম ভরের আকরিকে ফেরিক অক্সাইড আছে এত মোল। তাহলে এত মোল ফেরিক অক্সাইডের আণবিক ভর কত হয় বা পরিমাণ কতটুকু সেটা এখন আমরা নির্ণয় করতে পারবো। অতএব 0.0045 মোল ফেরিক অক্সাইডের ভর 1 মোলের ভর দিয়ে বা আণবিক ভর দিয়ে আমরা এই মোল সংখ্যাকে গুণ করলে পরিমাণটা পেয়ে যাব। তো 1 মোল ফেরিক অক্সাইডের ভর হচ্ছে দুটি আয়রনের জন্য 55.85 × 2 প্লাস 3টি অক্সিজেনের জন্য 16 × 3 ইকুয়াল টু 159.7। তাহলে 159.7 ইন্টু মোল সংখ্যা 0.0045 গ্রাম, 0.71865 গ্রাম। তাহলে ওই লোহার আকরিকে ঠিক কি পরিমাণ ফেরিক অক্সাইড উপস্থিত ছিল, ফেরিক অক্সাইডের ভর কতটুকু ছিল সেটা আমরা পেলাম 0.71865 গ্রাম। এখন এই পরিমাণটাকে আমরা শতকরা পরিমাণে কনভার্ট করব। তো শতকরায় কনভার্ট করার নিয়ম হচ্ছে যে কোনো পদার্থের পরিমাণকে আমরা মোট পদার্থের পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি। তাহলে এখানে শতকরা পরিমাণের হিসাব করার জন্য আমরা এই পরিমাণটাকে মোট আকরিকের ভর 2.5 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। অতএব আকরিকে ফেরিক অক্সাইডের শতকরা পরিমাণ ইকুয়াল টু 28.746 বা 28.75 লিখতে পারি %। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি আজকে সলিউশনটা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।